আজকের মুভিটি এমন একজন অল্প বয়সী ছেলের যে কিনা একটি ছোট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, আর সেখান থেকে সে কিভাবে কোটিপতি হয়ে গেল এই গল্পই আজকে আমরা জানবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জিন হাউকে দেখতে পাই। সে তার ছোট বছর বয়সী বোনের সাথে থাকতো। তার মা মারা গিয়েছিল আর তার বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, আর এর জন্যই জিন হাউ তার বোনের খেয়াল রাখতো। সেই সাথে তার ভরণ পোষণের সকল দায়িত্ব তার উপরেই ছিল। একদিন সে তার বোনকে স্কুলে রেখে আসার পর ডক্টরের সাথে দেখা করতে যায়। সেখানে আমরা জানতে পারি জিন হাওয়ের বোনের হার্টে কোনো প্রবলেম আছে, আর সঠিক সময়ে জিন হাওয়ের বোনের যদি অপারেশন না করা হয় তাহলে সেও মারা যাবে। ডক্টর জিন হাওয়ের কাছে অপারেশনের জন্য অনেক টাকা চায়, কিন্তু জিন হাও তো একটি ছোট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। তার সেখান থেকে এত টাকাও আসে না যে সে তার বোনকে পেট ভরে খাওয়াতে পারে, অর্থাৎ তার চিকিৎসা তো অনেক দূরের বিষয়। এরপর এক রাতে হঠাৎই জিন হাওয়ের এক বন্ধু তাকে কল করে এবং তার সাথে দেখা করার কথা বলে। তার বন্ধু একটি ওয়্যার হাউসে কাজ করত। জিন হাওয়ের বন্ধু তাকে কিছু বক্সের পাহাড় দেখায়, আর এই বক্সগুলোর মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন ছিল। এই ওয়্যার হাউসে একজন লোক ছিল, আর ওই লোকটির কোনো এক কারণে জেল হয়ে গেছিল এবং এই মোবাইলগুলোর আর কোনো মালিক নেই। এগুলো এখানে এমনিতেই পড়েছিল। জিন হাওয়ের বন্ধু তাকে মোবাইলগুলো নিয়ে যেতে বলে এবং বলে যে মোবাইলগুলোকে ঠিক করে সে যেন সব মোবাইলগুলোকে বিক্রি করে দেয়, আর এ থেকে যা টাকা ইনকাম হবে তার পুরোটাই জিন হাও রেখে দিতে পারে। তবে এর বদলে তাকে আগে 1 লাখ ইউয়ান দিতে হবে। জিন হাওয়ের এই ডিলটা পছন্দ হয়, তবে তার কাছে এত টাকা ছিল না, আর এর জন্য সে ওই বক্সগুলো থেকে কয়েকটি ফোন নিয়ে নেয় এবং সেগুলোকে বাড়ি নিয়ে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে ঠিক করার চেষ্টা করে। এরপর সে ফোনগুলোর কোয়ালিটি চেক করার জন্য পাঠায়। তখন সে দেখতে পায় ফোনগুলো খুলে গিয়েছে এবং অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এটা দেখে জিন হাও অনেক খুশি হয়ে যায়। সে ভাবে এই মোবাইলগুলো সে সব কিনে নিবে এবং সেগুলি রিপেয়ার করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে। পরের দিন জিন হাও ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করে, কারণ তার কাছে 1 লাখ ইউয়ান ছিল না তার বন্ধুকে দেওয়ার জন্য। এরপর সে শপিং মলে যায় একজন মোবাইল দোকানদারের কাছে। জিন হাও তাকে বলে তার কাছে অনেক মোবাইল রয়েছে, সে সেগুলি ঠিক করে এনে দিবে এবং ওই দোকানদার সেগুলি বিক্রি করবে। এক সময় তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়। জিন হাও তার লাভের হিসাব করে দেখে যা ছিল 9 লক্ষ ইউয়ান, আর এটা অনেক বেশি টাকা ছিল। এতে তার বোনের অপারেশনও হয়ে যাবে এবং সেই সাথে তার একটি দোকানও হয়ে যাবে। এইভাবে 2 সপ্তাহ কেটে যায়। এরপর হঠাৎই গভর্নমেন্ট থেকে নতুন একটি নিয়ম জারি করে, যেখানে সবাইকে জানানো হয় যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন আর কেনাবেচা করা হবে না। যদি কেউ বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার জেল হবে এবং সেই সাথে দোকানও সিল করে দেওয়া হবে। এরপর জিন হাও ওই দোকানে যায় দেখা করার জন্য যার সাথে তার ডিল হয়েছিল। ওই দোকানদার এখন আর জিন হাওয়ের থেকে ফোনগুলো নেবে না বলে জানিয়ে দিয়েছিল। জিন হাও মন খারাপ করে বাড়ি ফেরে, কারণ সে যে ফোনগুলো কিনেছিল সেগুলো আর কেউ এখন কিনবে না, যে কারণে এগুলোর এখন আর কোনো মূল্য ছিল না। জিন হাও ফোনগুলোর মাঝে 8 থেকে 10টা ফোন বিক্রি করতে পেরেছিল, আর কোনো উপায় না দেখে সে পরের দিনই একটি বড় কোম্পানিতে যায় যার নাম হলো শাইনিং ইলেকট্রনিক্স, কারণ এটা ওই কোম্পানি ছিল যাতে ফোনগুলো জিন হাও ঠিক করে বিক্রি করেছিল। তার কাছে যতগুলো ফোন ছিল সবই ছিল শাইনিং ইলেকট্রনিক্স এর ফোন। জিন হাও সেখানকার ম্যানেজারের সাথে দেখা করে এবং এই সব ফোনগুলির ব্যাপারে তাকে জানায়। সে ম্যানেজারকে একটি আইডিয়া বলে যে তারা ফোনগুলোর পার্টসগুলো আলাদা আলাদাভাবে বের করে সেগুলো বাইরের দেশে সেল করতে পারবে। যদিও তারা চায়নাতে এসব বিক্রি করতে পারবে না, তবে অন্য দেশে তারা এসব জিনিসের জন্য অনেক দাম পাবে। এসব কথা শুনে ম্যানেজার তাকে জানায় যে জিন হাও যে ফোনগুলো কিনেছে সেগুলো অনেক পুরনো, তাই যদি সেগুলোকে কোম্পানিতে আনা হয় তাহলে সেগুলোর পার্টস কোয়ালিটি চেকের সময় পাস করতে পারবে না। তবে জিন হাও এখানে তাকে অনেক অনুরোধ করে এবং একটি সুযোগ চায়। এতে করে ম্যানেজারটি তার কথায় রাজি হয়ে যায় এবং জিন হাওকে একটি ফোনের পার্টস খুলে আনতে বলে কোয়ালিটি চেকের জন্য। যদিও সে জানতো জিন হাও ফেল করে যাবে, কিন্তু তবুও সে জিন হাওয়ের মন রাখার জন্য মোবাইলটা আনতে বলে, আর এরপর জিন হাও সেটাই করে। সে অনেক কষ্ট করে মোবাইলের পার্টস গুলোকে আলাদা করে এবং সেগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে সেগুলোকে চেক করানো হয় এবং সেগুলো কোয়ালিটি চেকে পাসও করে যায়, তাও আবার ভালো কন্ডিশনে। জিন হাও এতে অনেক খুশি হয়ে যায় এবং রিপোর্টস গুলো নিয়ে সে ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার যখন শুনতে পায় যে জিন হাওয়ের জিনিসগুলো কোয়ালিটি চেকে পাস করেছে, তখন সে তার কথা বদলে নেয় এবং সে বলে যে সে জিন হাওকে এমন কোনো কথাই বলেনি যে তারা তার মোবাইলের পার্টস গুলোকে নেবে। ম্যানেজারের এরকম ব্যবহার দেখে জিন হাওয়ের তার উপর অনেক রাগ হতে থাকে।
কিন্তু তার করার মতো কিছুই ছিল না। জিনহাও বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। এজন্য সে শাইনিং কোম্পানির মালিকের সাথে দেখা করার জন্য যায়। মালিক অনেক ব্যস্ত ছিল, তার একটি ট্রেনে কোথাও যাওয়ার কথা ছিল এবং ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই সে তার গাড়িতে চড়ে চলে যায়। এদিকে জিনহাও মালিকের সাথে কথা বলার জন্য নিজের মোটরসাইকেল নিয়ে মালিকের গাড়িটিকে ফলো করতে থাকে। অনেকক্ষণ ধরে ফলো করার পর জিনহাও স্টেশনে গিয়ে পৌঁছায়, আর এরপরে ওনার তাকে 10 মিনিট সময় দেয় কথা বলার জন্য। এখন জিনহাও তার প্রস্তাবটি তাকে জানায়। জিনহাও তাকে বলে যে সমস্ত মোবাইলের পার্টস খুলে তাকে দেবে, সেগুলো তারা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারবে আর এতে তাদের অনেক লাভ হবে। তবে ওনার এখানে জিনহাও কি স্পষ্টভাবে জানিয়ে দেয় সে সব করতে পারবে না। জিনহাও তখন তাকে বলে যে সে যদি পার্টসগুলোকে আলাদা করে দেয় তাহলে কি সে সেগুলো কিনে নিবে। এতে ওনার রাজি হয়ে যায়। ওনার জিনহাওকে বলে যে সে তাকে অ্যাডভান্সও কোনো দিতে পারবে না আর না পারবে কোনো লোক দিতে, সবকিছুই জিনহাওকে একাই করতে হবে। আর এরপর ওনার জিনহাওকে একটি কার্ড দিয়ে বলে যখন তার কাজ শেষ হবে সে যেন তার ম্যানেজারকে কল করে। জিনহাও স্টেশনে দাঁড়িয়ে ভাবতে থাকে তার এখন কি করা উচিত, কারণ যদি সে এই কাজটি করতে পারে তাহলে সে অনেক টাকা পাবে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি কমপ্লিট করা তার পক্ষে সম্ভব হবে না। আর যদি সেই কাজে ফেল হয় তাহলে তাকে অনেক কিছু হারাতে হবে, কারণ সে তার টাকা, শ্রম সবকিছুই এই মোবাইলগুলোর পেছনে ব্যয় করেছে। এর উপর আবার কিছুদিনের মধ্যে জিনহাওয়ের দোকানও তার থেকে কেড়ে নেওয়া হয়, কারণ সে যে লোন নিয়েছিল সেটা পরিশোধ করতে পারেনি। সে তার বাইকটিও বিক্রি করে দেয়, টাকার অনেক প্রয়োজন ছিল তাই। এরপর সে তার একজন বন্ধুর সাথে দেখা করতে যায় যে কিনা একটি ফ্যাক্টরিতে কাজ করত। জিনহাও তার পায়ে পড়ে, এতে করে তার বন্ধুও তাকে ফ্যাক্টরিতে একটি কাজের ব্যবস্থা করে দেয়, যেটা ছিল জানালার কাজ পরিষ্কার করা। আর এরপর জিনহাও তার কাজের জন্য একটা ফ্যাক্টরি খুঁজতে থাকে। সে একটি জায়গা খুঁজে পায়, তবে তাকে ফ্যাক্টরির জন্য 3000 ইউয়ান করে প্রত্যেক মাসে দিতে হবে। এখন আর কোনো উপায় না থাকায় সে তার কথায় রাজি হয়ে যায়। জিনহাও তার বন্ধুর সাহায্যে সে জায়গাটি পরিষ্কার করে নেয় এবং অনেক খাটাখাটনির পর তারা ফ্যাক্টরি পরিষ্কার করে একেবারে নতুন একটা রূপ দেয়। আর এরপর সমস্ত মোবাইলগুলোকে সেখানে আনা হয়। এখন কাজ হলো ওয়ার্কার অর্থাৎ শ্রমিক খোঁজা, কেননা জিনহাওয়ের পক্ষে এত কাজ সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। এখন জিনহাওয়ের তেমন কোনো চাকরি ছিল না যাতে করে সে তার কাজের জন্য ওয়ার্কার রাখবে, তাই সে এমন সব লোকদের খোঁজ করে যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল অথবা যারা নিজের জীবন নিয়ে অনেক বিরক্ত ছিল। সবার প্রথম সে একজন মেয়ের খোঁজ পায় যে কিনা আগে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করত। একদিন কোম্পানিতে কাজ করার সময় তার একটি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে কানে কম শুনতে পেত, আর এর জন্যই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সে ছোটখাটো একটি কাজ করে। আর এরপর জিনহাও আরো একজন লোকের দেখা পায় যে কিনা এক সময় এক কোম্পানির ম্যানেজার ছিল, তবে তার ফাইটিং এর অনেক শখ ছিল। একদিন সে এক লোককে মারে, যার ফলে লোকটির মৃত্যু হয়ে যায়, আর এর জন্যই তার অনেকদিন জেল হয়। সে জেল থেকে ছাড়া পেয়েছিল এবং একটি কাজের খোঁজ করছিল। আর এরপর জিনহাও তৃতীয় যে লোকটিকে পায় সে ছিল একজন গেমার। সে সব সময় গেম খেলতো, তবে এখন সে বিয়ে করতে চায় আর এর জন্য টাকা ইনকাম করতে হবে। ছেলেটি তাকে জানায় যে সে তো কাজ করবে, তবে তার সাথে তার এক বন্ধুও কাজ করবে। এরপর আরো কিছু বৃদ্ধ লোককে জিনহাও খুঁজে পায় যারা কিনা অনেক অভিজ্ঞ ছিল। এভাবে তাদের একটি কোম্পানি সৃষ্টি হয়ে যায়। লোক কম থাকলেও তারা অনেক খুশি ছিল। কোম্পানির নাম দেওয়া হয় নাইস ভিউ। এরপর তারা সবাই কাজে লেগে যায়। জিনহাও দিনের বেলা জানালা পরিষ্কার করার কাজ করত যাতে করে সে নিজের খরচপাতি চালাতে পারে, আর রাতে ফোনের কাজ করত। জিনহাওয়ের বোনের শরীর দিনের আরো বেশি খারাপ হয়ে পড়ছিল, আর এর জন্য জিনহাওকে তার বোনের খেয়াল রাখতে হতো। এভাবে কিছুদিন পেরিয়ে যায়। গেমার লোকটি তার জন্য একটি মেয়েকে পছন্দ করে নেয় এবং তাকে বিয়ে করে নেয়। সবাই তার বিয়েতে এসেছিল, এখানে সবাই এনজয় করে। জিনহাও বিয়ের অনুষ্ঠান থেকে যখন বাড়িতে যায় তখন সে দেখতে পায় বাড়ির মালিক তার দরজায় তালা লাগিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়েছে যে বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত তাদের বাড়ির তালা আর খোলা হবে না, কেননা জিনহাও গত 3 মাস হলো তার বাড়ির কোনো ভাড়া দিতে পারেনি। এখন রাত হয়ে গিয়েছিল। জিনহাও এখন অনেক চিন্তায় পড়ে যায় যে সে এখন তার বোনকে কোথায় নিয়ে যাবে। এরপর সে তার বোনকে নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে চলে যায় আর সেখানে বিভিন্ন বক্সকে জোড়া লাগিয়ে বিছানা তৈরি করে দেয় যাতে করে তার বোন আরাম করে সেখানে ঘুমাতে পারে। এখানে জিনহাওয়ের এটা ভেবে অনেক খারাপ লাগে যে তার বোনকে এরকম একটা স্থানে রেখেছে, তবে তার কাছে আর কোনো উপায় নাই। সে অনেক কান্না করে, তবে কাজ ছেড়ে দেয় না, কারণ তাকে তার বোনের চিকিৎসা করাতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ফ্যাক্টরির ওনার তাকে বলে যে সে 2 মাস হলো তার ফ্যাক্টরির ভাড়া দেয় না, তাই সে যদি 7 দিনের মধ্যে তা না দেয় তাহলে ওনার তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিবে। জিনহাও তার থেকে কিছু সময় চায় এবং তাকে বলে যে সে তার সব টাকা পরিশোধ করে দেবে, কিন্তু ফ্যাক্টরির ওনার তার একটা কথাও শোনে না, কারণ সে তো আর জানতো না যে জিনহাও কি নিয়ে কাজ করছে। সব দিক
দিয়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর জিনহাও শাইনি ইলেকট্রনিক্সের ওই ম্যানেজারের কাছে যায়। সে তার কাছে 1 লাখ ইউয়ান চাই, তবে ম্যানেজার এতে না করে দেয় এবং বলে তাদের মালিকের সাথে জিনহাওয়ের একটি ডিল হয়েছিল এবং এই ডিলে বলা হয়েছিল জিনহাওকে কোনোভাবে কোনো সহায়তা করা হবে না, যা করবে জিনহাও নিজেই করবে। জিনহাও বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। তো এরপর আমরা দেখি রাতে অনেক বৃষ্টি হতে থাকে, যার কারণে ফোনের উপর যে ছাউনি ছিল তা ভেঙে পড়ে। তখন সেখানে ফ্যাক্টরির মালিক চলে আসে এবং সে বলে যে যদি 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে ওই ফ্যাক্টরি সে অন্য কাউকে দিয়ে দিবে। জিনহাও তার ওয়ার্কার্সদের সাথে দেখা করে এবং তাদেরকে বলে আর মাত্র 2 সপ্তাহ রয়েছে তাদের কাজ শেষ করার জন্য। এখন পর্যন্ত সে তাদের কাউকে স্যালারি দিতে পারেনি। সে জানে না যে সে আদৌ সে তাদের টাকা দিতে পারবে কিনা, কারণ যদি এটা ফেল হয়ে যায় অর্থাৎ কোম্পানির মালিক যদি এটা না নেয় তাহলে সে কোথায় পাবে এত টাকা। জিনহাওর বন্ধু বলে সে তাদের সবাইকে স্যালারি দিয়ে দেবে এবং চিন্তা করতে নিষেধ করে। তারপর দেখি তাদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছে। তারা ফোনগুলোকে নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায় এবং বাড়িতে কাজ করতে শুরু করে। জিনহাওয়ার কাছে কোনো বাড়ি ছিল না আর এর জন্য সে নার্সিং হোমে থাকতো এবং সেখানে সে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। একদিন রাতে যখন তার বোন ঘুম থেকে ওঠে তখন সে তার ভাইকে দেখে এবং ভাবে যে তার ভাই তার জন্য কতই না কষ্ট করছে। এভাবেই অবশেষে 2 সপ্তাহ কেটে যায় এবং সময়ের মধ্যে জিনহাওয়ের সব কাজ শেষ হয়ে যায়। এরপর সমস্ত পার্টস গুলোকে দিয়ে পাঠানো হয় কোয়ালিটি চেকের জন্য। কোয়ালিটি চেকের পর তাদের পুরো টিমকে ডাকা হয় সাইনিক ইলেকট্রনিক্স এর কোম্পানির অফিসে। এখন ওনার তাদের সাথে দেখা করে এবং অভিনন্দন জানায়, কারণ তাদের সমস্ত পার্টস গুলি কোয়ালিটি টেস্টে পাস হয়ে গিয়েছিল এবং তারা তাদের সময়ের মধ্যে সব কাজ শেষ করেছিল। এখানে ওনার জিনহাওকে একটা প্রস্তাব দেয়। সে বলে যে সে তার কোম্পানিতে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিতে চায়। এই কথা শুনে জিনহাও অনেক খুশি হয়ে যায়। এভাবে অনেক কষ্টের মাধ্যমে জিনহাও তার কাজে সফল হয়। এরপর 1 বছর পেরিয়ে যায়। আমরা দেখতে পাই যে জিনহাওয়ের বোনের অপারেশন করা হয়েছে এবং এখন সে সম্পূর্ণ সুস্থ। তার সাথে দেখা করার জন্য ডক্টর সহ সকল ওয়ার্কাররা এসেছে। তারা সবাই জিনহাওয়ের বোনের জন্য অনেক খুশি ছিল। সেই সাথে তাদের সকলের জীবন এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমরা সরাসরি 6 বছর পরে দৃশ্য দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই সে এখন কোম্পানির মালিক। সে অনেক কম বয়সে নিজের ইচ্ছা শক্তি ও প্রবল মনোবলের জন্য এই কোম্পানির সিইও তে পরিণত হয়েছে। এখন সে অনেক খুশি এবং এর সাথে সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়।